এই মুহূর্তে এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়া উচিত, এই নিয়ে প্রচণ্ড চর্চা হওয়ার কথা এবং এইটা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু তার বদলে যদি আপনি সংবাদ মাধ্যমে কোনো লাস্যময় অভিনেত্রীর খবর দেখতে পান অথবা একই অঙ্গে দুটি নামের মধ্যে বিতর্কের খবর দেখতে পান, তাহলে বুঝতে হবে সংবাদ মাধ্যম নমনম করে নিজেদের কাজটুকু দায়সারাভাবে করে কেটে পড়েছে এবং চপের দোকানের পাশে তারা নিজেদের ঝালমুড়ির পসরা সাজিয়ে বসেছে। কারণ এই মুহূর্তে স্থির করা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেটা বর্তমানে জ্বলন্ত ইস্যু নিয়োগ দুর্নীতি এবং তার কেন্দ্রে রয়েছে যে দপ্তর শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরকে নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট অধিবেশনে বিতর্কের কোনো সুযোগ থাকবে না এবং তারই সঙ্গে সুযোগ থাকবে না ওই একটা ফুচকার সাথে আরেকটা ফুচকা ফাউ হিসেবে যেরকম হয় সেইভাবেই সুযোগ থাকবে না স্বরাষ্ট্র দপ্তর নিয়ে কোনো রকম বিতর্কেরও। এবং এর কারণটা কি? এর কারণ হলো সময় নেই, আমাদের কাছে সময় কম, তাই এই নিয়ে কথা বলা হবে না। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমাদের সরকার বিধানসভা এড়িয়ে কোনো রকম কাজ করতে চায় না। সময়ের অভাবে কিছু দপ্তর নিয়ে কথাবার্তা হচ্ছে না, কিন্তু যে দপ্তরগুলি নিয়ে বিতর্ক এবং আলোচনা হবে সেগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কি সরকার বড় বড় কিছু প্রশ্নকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এর উত্তরটা জানতে হলে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে পুরানো সেই দিনের কথা গানটা বাজাতে হবে। কারণ শোভনদেব বাবুর দাবি, বাম আমলের মন্ত্রীদের থেকে এখনকার মন্ত্রীরা অনেক বেশি জবাব দিচ্ছেন। একজন শোভনবাবু আমাদেরকে জানান দিয়েছিলেন যে নাম শোভন হলেই কাজকর্ম বা আচার আচরণ সবসময় শোভন নাও হতে পারে। আরেক শোভনবাবু আমাদেরকে জানান দিচ্ছেন যেন যে প্রবীণ হলেই সব যুক্তি যুক্তিপূর্ণ হয় না। আচ্ছা বেশ, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা না হয় তাহলে অন্য আরেকটি বিষয় নিয়ে কি আলোচনা হবে? একটি তামাশা নিয়ে। এবং না, এই তামাশা দেখে আপনারা অর্থাৎ সাধারণ মানুষজন হাসাহাসি করবেন না, বরং এই তামাশার মাধ্যমে সাধারণ মানুষকে নিয়েই হাসাহাসি করা হচ্ছে। এই খবরটা যদি আপনারা শুনে থাকেন তাহলে আরও একবার, আর যদি না শুনে থাকেন তাহলে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিন আরও একবার। টেট পরীক্ষার পরে যারা পাশ করেন টেট পরীক্ষায় তাদের আরও একটি পরীক্ষা দিতে হয়, অর্থাৎ তারা কতটা ভালো পড়াতে পারবেন সেই রকম একটি পরীক্ষা নেওয়া হয়। অ্যাপটিটিউড টেস্ট বলা হয় এই পরীক্ষাকে। তারা কতটা ভালো শিক্ষক হতে পারবেন সেই পরীক্ষা। এবার এই পরীক্ষা যারা নেন তাদের ক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, তাদেরকে হয় শিক্ষক হতে হবে, না হলে শিক্ষা সংক্রান্ত বিষয়ের উপরে প্রচণ্ড দখল থাকতে হবে এবং তারই সঙ্গে এই পরীক্ষাটা কিভাবে নিতে হয় সেইটা তাদের জানতে হবে, তবেই তারা পরীক্ষক হতে পারবেন। এবার চাকরি প্রার্থীদের বহুদিনের দাবি ছিল যে অ্যাপটিটিউড টেস্ট সঠিক পদ্ধতিতে হয়নি, যারা এই পরীক্ষা নিচ্ছেন তাদের অবস্থা তথৈবচ। এবার এই অভিযোগ সত্যি না মিথ্যে সেটা জানার জন্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটি স্যাম্পল তুলে নেন। 2016 প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা সেটা জানার জন্য 3টি জেলার 30 জন ইন্টারভিউয়ারকে ডেকে পাঠানো হয়। তাদের মধ্যে একজন ছিলেন হুগলির একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক, অর্থাৎ ইংরেজি ভাষাটার উপরে মোটামুটি তার দখল আছে এটা ধরে নিতে হবে। তিনি ইংরেজির শিক্ষক, এই কথাটা মাথায় রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার আদালত কক্ষে যেহেতু প্রধানত ইংরেজিতেই কথাবার্তা হয়, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইংরেজিতে সেই ইংরেজির শিক্ষককে প্রশ্ন করেন। সেই ইংরেজির শিক্ষক সেই কথা কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে এবং তারপরে তিনি অনুরোধ করেন বাংলায় প্রশ্ন করুন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই শুনে যথেষ্ট ক্ষুব্ধ হন। তিনি বাংলায় প্রশ্ন করেন এবং তারপরে তিনি জিজ্ঞাসা করেন, ইংরেজির শিক্ষক হয়ে আপনি যদি ইংরেজিটাই না জানেন তাহলে ছাত্রছাত্রীদের আপনি কি পড়াবেন? এইটা তো আশা করা যায় না। এবার এখানে অনেকেই বলতে পারেন মাতৃভাষা বাংলা, সেটা জানলেই হবে। অবশ্যই তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি ইংরেজিরই শিক্ষক, উচ্চ মাধ্যমিক একটি বিদ্যালয়ের, অর্থাৎ তিনি ছাত্রছাত্রীদের ইংরেজিটাই পড়ান। এইখানেই যদি মনে হয় নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করা হয়ে গেছে তাহলে আরেকটু ধৈর্য ধরে যান, কারণ এরপরে আরেকটি শুনানিতে দেখা যায় সকাল সকাল সেই শিক্ষক এসে গেছেন এবং তিনি এজলাসে অপেক্ষা করছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির জন্য। শুনানি শুরু হতেই সেই শিক্ষককে দেখে রেগে যান জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং তাকে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন। যদিও সেই শিক্ষক তখনও পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন, তারপরে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আরদালি দিয়ে তাকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন, এমনকি গ্রেপ্তারিরও হুঁশিয়ারি দেন। তারপরে মানে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান এবং কেটে পড়েন সেই ইংরেজির শিক্ষক। মানে এই রকম পরিস্থিতিতে এই রকম দোকান কাটা মানুষের উদাহরণ হয়তো খুব কমই পাওয়া যাবে। ভয় লাগে অচিরেই এই শিক্ষক যেন বড় কোনো নেতা না হয়ে যান। যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইংরেজির শিক্ষক, তিনি ছোট ছোট ছাত্রছাত্রীদের ইংরেজি শেখাচ্ছেন এবং তিনি মূল্যায়ন করতে গেছেন বাকি শিক্ষকদের যে তারা কতটা পড়াতে পারবেন, তাদের ক্ষমতা কতটা রয়েছে পড়ানো। যাই হোক, একজন ইংরেজির শিক্ষক তিনি ল্যাজে গোবরে হয়েছেন, তিনি খারাপ ইন্টারভিউয়ার হতে পারেন, কিন্তু তাই বলে সবাই খারাপ, কেউ কিচ্ছু জানে না, এমনটা কি বলা যায়? এটা হঠকারিতা হয়ে গেল না?
এই প্রশ্ন অবশ্যই আপনি করবেন। সেখানেই আপনাকে জানাতে চাই যে এই সমস্ত যে ইন্টারভিউয়ারদের ডেকে পাঠানো হয়েছিল তারা নিজেরাই বলছেন যে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এবং অনেক ইন্টারভিউয়াররা বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেবার পদ্ধতি কি সেটাই তারা জানেন না। আর এই যে কথাগুলো তারা বলেছেন, এমনটা নয় যে এই তোমায় বললাম কানে কানে পাল্টি খাবো সবার সামনে। এই কথাগুলো রুদ্ধদ্বার শুনানিতে বলা হয়েছে। 3টি জেলার যে 30 জন ইন্টারভিউয়ারকে ডাকা হয়েছিল তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার শুনানি করেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এবং সেখানে 25 জন ইন্টারভিউয়ার স্বীকার করে নেন সঠিক পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অনেক প্রার্থীর ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি, এবং তারা এই যে কথাগুলো বলেছেন তাদের বয়ানের নথিতে তারা সই করে দিয়েছেন। দে হ্যাভ সাইন্ড দেয়ার স্টেটমেন্টস, এবং সেই স্টেটমেন্টে দেখা যাচ্ছে কোনো কোনো ইন্টারভিউয়ার বলছেন এই অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে কোনো রকম গাইডলাইন দেওয়া হয়নি। কেউ বলছেন যে অ্যাপটিটিউড টেস্টের জন্য কত নম্বর ছিল সেটা তিনি জানেন না। আবার একজন বলছেন অ্যাপটিটিউড টেস্ট যে নিতে হবে সেই কথাটাই জানানো হয়নি। আবার একজন এটাও সংযোজন করছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য আলাদা করে কোনো জায়গাও দেওয়া হয়নি। যেখানে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে সেখানে একটা চক বা ব্ল্যাকবোর্ড পর্যন্ত ছিল না। মাঝে মধ্যে মনে হয় ছাগল দিয়ে লাঙল চাষ করানো হচ্ছে। একটি রাজ্য বা একটি দেশকে শেষ করে দিতে হলে তার শির দ্বারা ভেঙে দাও, শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে শেষ করে দাও। না, এই কথাটা আমি বলিনি, আমার বাণী নয়, আমি বাণী শোনানোরও কেউ নই, কিন্তু এটা ইতিহাসের পরীক্ষিত সত্য। এবং তারই সঙ্গে বাঙালি যারা রয়েছেন তারা সত্যজিৎ রায় মহাশয়ের দৌলতে এই কথাটা খুব ভালোভাবেই জানেন। ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। কিন্তু এইসব কথাকে আপনি একেবারে তুড়ি মেরে ঘুরি করে উড়িয়ে দিতে পারবেন কেন? যেমন দেখুন, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একজন বুদ্ধিজীবী এবং প্রথিতযশা একজন নাট্যকার ব্রাত্য বসু, তিনি বলছেন আমাদের দেশে যে বড় বড় রাজ্যগুলি রয়েছে তার মধ্যে বুনিয়াদী শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার ক্ষেত্রে একদম প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। এই কথাটা তিনি কোথা থেকে জানলেন? এই কথা কে বলছে? এই কথা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সংসদ এবং আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ কম্পিটিটিভনেসের একটি যৌথ রিপোর্ট, সেখানে এই কথাটি বলা হয়েছে। এবং এই কথাটি বলতে গিয়ে ব্রাত্য বসু বলছেন যে তার মানে এটা বোঝা যাচ্ছে এবং এটা প্রমাণিত যে বিদ্যায় এবং বুদ্ধিতে এগিয়ে বাংলা। আর এইখানেই রয়েছে অত্যন্ত করুণ একটি হাস্যরসের খোরাক। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে যখনই কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে কোনো একটি রিপোর্ট বেরোয়, তখনই কেন্দ্রীয় সরকারে যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে সমর্থকরা রয়েছেন তারা প্রচণ্ড উচ্ছ্বসিত হন, প্রচণ্ড নাচানাচি করেন, হ্যাঁ এই তো 100% ঠিক, ফাটিয়ে দিয়েছে একদম, এই রিপোর্টটায় দারুণ বলা হয়েছে। কিন্তু তারপরেই যখন আরও হাজারটা রিপোর্ট বেরোয় মূল্যবৃদ্ধি বা বেকারত্ব নিয়ে, তখনই কিন্তু তারা প্রচণ্ড রেগে যান এবং তারা প্রচণ্ড গালিগালাজ করতে শুরু করেন। দেশের মধ্যে থাকলে দেশদ্রোহী, দেশের বাইরের হলে দেশবিরোধী, এইসব কথা বলতে শুরু করেন। একদম সেম জিনিস আপনি দেখতে পাবেন আমাদের রাজ্যের ক্ষেত্রেও। রাজ্য সরকারে যে দল ক্ষমতায় রয়েছে আমাদের এবং সেই শাসক দলের নেতা নেত্রী, তারা কেন্দ্রীয় সরকারকে সহ্যই করতে পারছেন না। একেবারে কেন্দ্রীয় সরকারকে নিয়ে নানান রকম আজে বাজে কথা তারা বলে যাচ্ছেন প্রত্যেক দিন। কিন্তু এই রকম একটি রিপোর্ট যখনই আসছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাদের কোনো কাজ বা পশ্চিমবঙ্গকে নিয়ে একটা বেশ ভালো কথা বলা হচ্ছে এবং তাদের কোনো কাজকে প্রচণ্ড প্রশংসা করা হচ্ছে, তাদের কোনো কাজকে পুরস্কৃত করা হচ্ছে, তখন কিন্তু তারা প্রচণ্ড উচ্ছ্বসিত। তখন তাদের বক্তব্য হচ্ছে এই তো কেন্দ্রীয় সরকার একদম সঠিক কথা বলেছে, 100% ঠিক, এই না হলে রিপোর্ট, এই তো একদম 100% ঠিক একটি রিপোর্ট সামনে এসেছে। এই বল পেন্সিল, কেন বলবো পেন্সিল? আরে বল না পেন্সিল, আচ্ছা পেন্সিল, পেন্সিল, এই একমাত্র রিপোর্ট সঠিক, বাকি সমস্ত কিছু যা দেখা যাচ্ছে চোখের সামনে যা ঘটনা ঘটছে সব কিছু ক্যান্সেল। লে হালুয়া ব্যাপার স্যাপার। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। এই পর্ব, এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন যদি এই কাজ আপনাদের ভালো লাগে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের এই পর্বগুলি দেখার জন্য। ভালো থাকবেন।